কর্ম কি এবং কিভাবেই বা এই কর্মের ফল পাওয়া যায় এবং কখনই বা এই ফল পাওয়া যায়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের প্রভু বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একবার গৌতম বুদ্ধ তার সকল শিষ্যদের নিয়ে বসেছিলেন। তাদের মধ্যেই একজন শিষ্য গৌতম বুদ্ধকে প্রশ্ন করে বসলেন, প্রভু, কর্মফল আসলে কি? কর্মফল ভোগ করার সঠিক সময়ই বা কি? দয়া করে বিস্তারিতভাবে আজকে আপনি যদি আমাদের বলেন। প্রভু বুদ্ধ তার শিষ্যদের বললেন, নিশ্চয়ই বলবো তোমাদের প্রশ্নের উত্তর, কিন্তু এই প্রসঙ্গে আমি তোমাদের একটি গল্প শোনাতে চাই, এক রাজার গল্প। তোমরা সকলে আমার গল্পটি প্রথমে মন দিয়ে শোনো, তারপরে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর নিজেরাই পেয়ে যাবে। তার শিষ্যরা তখন গৌতম বুদ্ধকে বললেন, হ্যাঁ প্রভু, আপনি আমাদের বলুন, আমরা সকলে মন দিয়ে শুনছি। গৌতম বুদ্ধ বলতে শুরু করলেন, শোনো তাহলে। এক রাজ্যে এক প্রভাবশালী রাজা ছিলেন। একবার সেই রাজার মনে বাসনা জাগলো, তিনি ঘোড়ায় চড়ে তার রাজ্যের সকল প্রজাকে দেখতে বের হবেন এবং সকল প্রজাদের খোঁজ খবর নেবেন। যথারীতি তিনি পরিকল্পনা অনুযায়ী নিজের একটি ঘোড়ায় চড়ে তার মন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রজাদের মধ্যে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে রওনা দিলেন। ঘোড়া নিয়ে যেতে যেতে রাজামশাই মন্ত্রীর সাথে একটি জনবহুল বাজারে প্রবেশ করলেন। বাজারে ঢুকেই সেখানকার মানুষের সমৃদ্ধি দেখে রাজামশাই ভারী খুশি হলেন। চারিদিকে মানুষজনের ভিড় লেগে রয়েছে, প্রত্যেকটি দোকানে ক্রেতাদের লাইন লেগে রয়েছে, সকলে দোকান থেকে হামলে পড়ে এটা ওটা কিনছে। এইসব দেখতে দেখতে রাজামশাইয়ের হঠাৎ চোখে পড়ল একটি কাঠের দোকানে দোকানদারটি তার মুখটা ভার করে চুপ করে বসে রয়েছে। সেই মানুষটাকে দেখিয়ে রাজামশাই তার মন্ত্রীকে বললেন, মন্ত্রী, জানি না কেন এই ব্যক্তিটিকে দেখে আমার মনে হচ্ছে আমি যেন ওকে ফাঁসির সাজা শুনিয়ে দিই। মন্ত্রী তখন অবাক দৃষ্টিতে রাজামশাইয়ের দিকে তাকিয়ে বললেন, কেন রাজামশাই, এরকম মনে হওয়ার কারণটা কি? রাজামশাই তখন মন্ত্রীকে বললেন, জানি না মন্ত্রী, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে, যাই হোক চলো ওই পাশটা গিয়ে দেখি। এই বলে রাজা এবং তার মন্ত্রী দুজনে অপর পাশে চলে যান সেখানকার প্রজাদের দেখার উদ্দেশ্যে। রাজার বলা ওই ফাঁসির কথাটা তখন ওখানেই ধামাচাপা পড়ে যায়। তখন অন্য কথায় কথায় রাজামশাই সেই কথাটা আর উঠে আসে না। সেদিনকার মতো প্রজা পরীক্ষণ করার পর রাজামশাই নিজের প্রাসাদে ফিরে আসেন এবং মন্ত্রীও তার সাথে ফিরে আসেন। রাজপ্রাসাদে ফিরে আসার পরেও মন্ত্রীমশাই কিন্তু রাজার সেই কথাটি ভুলতে পারেন না। সেই মানুষটিকে বিনা দোষে ফাঁসির সাজা শুনিয়ে দেওয়ার ঘটনাটি সারা রাত মন্ত্রীমশাইকে ঘুমোতে দেয় না। তিনি সারা রাত এই নিয়ে ভাবতে থাকেন যে রাজামশাই কেন এরকম কথা হঠাৎ বললেন। এভাবে রাতটা কোনো রকম অতিক্রম করার পর মন্ত্রীমশাই সকালেই পুনরায় সেই বাজারে গেলেন এবং সেই বাজারে গিয়ে সেই লোকটির দোকানে গিয়ে তিনি দেখলেন আগের দিনের মতো আজও সেই ব্যক্তিটি মুখটা ভার করে চুপ করে দোকানে বসে রয়েছে। মন্ত্রী তখন আশেপাশের কয়েকটি দোকান থেকে খোঁজ নিয়ে জানতে পারলেন যে এই মানুষটি নাকি সবসময় এরকম হতাশ হয়ে মুখটা ভার করে দোকানে চুপটি করে বসে থাকেন। মন্ত্রীমশাই সবার কাছ থেকে খোঁজ নিয়ে সেই লোকটির দোকানে গেলেন। গিয়ে লোকটিকে জিজ্ঞাসা করলেন, আপনি সবসময় এরকম হতাশাগ্রস্ত হয়ে থাকেন কেন? সেই লোকটি তখন উত্তরে মন্ত্রীমশাইকে বললেন, আমার এই দোকানটি হলো চন্দন কাঠের দোকান। আমার দোকানে খুব সুন্দর সুন্দর কাঠ রয়েছে। অনেক মানুষ আমার এই দোকানে আসে, কাঠের দাম জিজ্ঞাসা করে এবং আমার কাঠগুলোর প্রশংসাও করে, কিন্তু না নিয়ে ফিরে যায়। একটা কাঠও আমি বিক্রি করতে পারছি না। এইভাবে আমার ব্যবসা পুরো ডুবে যাচ্ছে। কোনোভাবেই আমি টাকা রোজগার করে উঠতে পারছি না। তাই এখন আমি এরকম হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। আমার কিচ্ছু ভালো লাগে না। মন্ত্রীমশাই তখন সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, যদি তোমার এই কাঠগুলো কখনো বিক্রি না হয় তাহলে তুমি কি করবে? লোকটি তখন মন্ত্রীমশাইয়ের প্রশ্নের উত্তরে বলেন, যদি এই কাঠগুলো আমার কখনো বিক্রি না হয় তাহলে আমি অপেক্ষা করব এই রাজ্যের রাজার মৃত্যুর জন্য। মন্ত্রীমশাই তখন একটু অবাক হয়ে লোকটিকে জিজ্ঞাসা করলেন, রাজার মৃত্যুর জন্য অপেক্ষা করবে কেন? লোকটি তখন বলে ওঠে, রাজার মৃত্যু হওয়ার পরেই আমি আমার এই দোকানের সমস্ত চন্দন কাঠ রাজামশাইয়ের শেষকৃত্য করার জন্য দান করে দেব। এর ফলে তো নিশ্চয়ই আমার কাঠের খবর আরও অন্যান্য সকলের মধ্যে ছড়িয়ে পড়বে এবং তারা আমার কাছ থেকে চন্দন কাঠ কিনতে আসবে, আর এইভাবেই আমি ব্যবসায় উন্নতি করব। লোকটির এই কথা শুনে মন্ত্রীমশাই এটা বুঝতে বাকি রইল না
যে রাজা এই লোকটিকে দেখা মাত্রই কেন তাকে ফাঁসি দেওয়ার কথা বলেছিলেন। যাই হোক, মন্ত্রীমশাই তখন সেই ব্যক্তির কাছ থেকে কিছুটা কাঠ নিলেন এবং কাঠ নিয়ে তাকে কিছু মুদ্রা সেই কাঠের দাম স্বরূপ দিয়ে সেখান থেকে চলে আসলেন রাজপ্রাসাদে। নিজের কাঠ বিক্রি করতে পেরে সেই দোকানদারটিও বেশ খুশি হলো। রাজপ্রাসাদে আসার পর মন্ত্রীমশাই রাজাকে বললেন, রাজামশাই, গতকাল আপনি যে মানুষটিকে দেখে বলেছিলেন যে তাকে দেখা মাত্রই নাকি আপনার ফাঁসির নির্দেশ দিতে ইচ্ছা করছে, সেই মানুষটা কিন্তু আজকে আপনার জন্য কিছু চন্দন কাঠ উপহার স্বরূপ পাঠিয়েছে, দেখুন। মন্ত্রীর কথা শুনে রাজামশাই সেই চন্দন কাঠটাকে হাতে নিয়ে ভালো করে দেখতে থাকলেন এবং সেই চন্দন কাঠের সুগন্ধ নিতে থাকলেন। সেই চন্দন কাঠের মিষ্টি সুগন্ধ নিয়ে রাজামশাই এতটাই প্রসন্ন হলেন যে তিনি আনন্দিত হয়ে বেশ কিছু স্বর্ণ মুদ্রা মন্ত্রীমশাইয়ের হাতে দিয়ে বললেন, যাও, এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি বাজারে গিয়ে সেই মানুষটাকে দিয়ে এসো যে আমার জন্য এত সুন্দর সুগন্ধযুক্ত চন্দন কাঠগুলো পাঠিয়েছে, এবং তাকে বলে দাও, আমার রাজসভায় যখনই চন্দন কাঠের প্রয়োজন পড়বে আমি নিজে তার কাছে এসে চন্দন কাঠগুলো কিনে নেব। এই কথা শুনে মন্ত্রীমশাই একটু মুচকি হেসে বেরিয়ে পড়লেন সেই বাজারে যাওয়ার উদ্দেশ্যে। সেই বাজারে গিয়ে সেই ব্যক্তিটির দোকানে পৌঁছে মন্ত্রীমশাই তাকে বললেন, নাও, রাজামশাই তোমার জন্য এই স্বর্ণ মুদ্রাগুলো পাঠিয়েছেন। তারপর মন্ত্রীমশাই নিজের পরিচয় দিয়ে তাকে বললেন, আমি হলাম এই রাজ্যের রাজার মন্ত্রী। এ কথা শুনে সেই চন্দন কাঠ বিক্রেতা দোকানদারটি একটু ভয় পেয়ে গেলেন, এইটা ভেবে যে গতকাল রাজামশাইয়ের উদ্দেশ্যে যে মরার চিন্তা ব্যক্তিটি করেছিলেন সেটা মন্ত্রীমশাই গিয়ে রাজামশাইকে না বলে দেন। এই ভাবতে ভাবতে ব্যক্তিটি চিন্তায় ঘামতে শুরু করলেন। মন্ত্রীমশাই স্পষ্টতই বুঝতে পারলেন তার চিন্তার কারণটা কি। মন্ত্রীমশাই তখন সেই লোকটিকে আশ্বাস দিয়ে বললেন, তুমি একদম চিন্তা করো না, আমি রাজামশাইকে তোমার ব্যাপারে কিচ্ছু বলিও নি আর বলবও না। একথা শোনার পর সেই লোকটির মনে একটু স্বস্তি এলো এবং সে একটু হাসলো। তাকে হাসতে দেখে মন্ত্রীমশাইও আনন্দ পেলেন। তারপর মন্ত্রীমশাই তার হাতে রাজার পাঠানো স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে বললেন, এরপর থেকে আমাদের রাজসভায় যখনই চন্দন কাঠের প্রয়োজন পড়বে তোমাকে খবর দেওয়া হবে, তুমি ভালো ভালো চন্দন কাঠ রাজসভায় পাঠিয়ে দিও। একথা শুনে সেই ব্যক্তিটি ভীষণই আনন্দ পেল এবং তারপর থেকে রাজসভায় প্রয়োজনীয় কাঠ সেই ব্যক্তির কাছ থেকেই নেওয়া হতো। এইভাবে সেই দোকানদার লোকটিও ধীরে ধীরে নিজের ব্যবসায় পুনরায় উন্নতি লাভ করতে শুরু করলো। বেশ কিছুদিনের মধ্যে ব্যবসায় উন্নতি করতে করতে সেই লোকটি বেশ অবস্থা সম্পন্ন হয়ে উঠল। এইভাবে মন্ত্রীমশাইয়ের বুদ্ধিমত্তার দরুন রাজামশাইয়েরও সেই ব্যক্তিটির প্রতি খারাপ চিন্তা দূর হয়ে গেল এবং সেই ব্যক্তিটিরও রাজামশাইয়ের প্রতি খারাপ চিন্তা নিমেষেই দূর হয়ে গেল। এই গল্পটা বলার পর গৌতম বুদ্ধ তার শিষ্যদের উদ্দেশ্যে বললেন, এবার তোমরা বুঝতে পেরেছো তো কর্মফল আসলে কি? কর্মফল নির্ধারিত হয় আমাদের নিজস্ব বিচার ভাবনার উপর। আমরা যেটা চিন্তা করি সেটাই কর্ম করি এবং আমরা যা কর্ম করি তার ফলস্বরূপই আমরা ভালো ফল এবং খারাপ ফল লাভ করি। কর্মফল জন্মের পূর্বে বা জন্মের পরে লাভ করার কোনো আক্ষরিক অর্থ নেই। আমাদের জন্মের পূর্বজন্ম বা পরজন্ম কোনোটাই আমাদের জানা থাকে না, তাই কর্মফল পূর্বজন্মে বা পরজন্মে ভোগ করার কোনো মানেই হয় না। আমরা যখন যে কর্ম করি তার তাৎক্ষণিক ফলই আমরা সঙ্গে সঙ্গে লাভ করি। আমরা যদি কোনো ভালো চিন্তা ভাবনা করি সেই অনুযায়ী আমরা কর্মে লিপ্ত হই এবং সেই ভালো কর্মটার দরুন আমরা ভালো ফল সেই কর্মটা করার পরেই লাভ করে ফেলি। এবং আমরা যদি কোনো খারাপ চিন্তা ভাবনা আমাদের মাথায় আনি আর সেই অনুযায়ী কর্ম করি তাহলে সেই খারাপ কর্মের খারাপ ফলও আমরা তখনই লাভ করি। কাজেই পূর্বজন্মের কর্মফল বা পরজন্মের কর্মফল বলে আলাদাভাবে কিছুই হয় না। একথা বলার পর গৌতম বুদ্ধ তার শিষ্যদের উদ্দেশ্যে বললেন, আশা করি তোমরা সকলে তোমাদের প্রশ্নের উত্তর অতি সহজেই লাভ করেছ। বন্ধুরা, কর্মের গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কর্মফল আমাদের এই জন্মেই ভোগ করতে হয় এবং সেটা কর্ম করার সঙ্গে সঙ্গেই ভোগ করতে হয়। দ্বিতীয়ত, আমরা যেটা চিন্তা করি সেটাই কর্ম করি এবং আমরা যা কর্ম করি তার ফলস্বরূপই আমরা ভালো ফল এবং খারাপ ফল লাভ করি। তৃতীয়ত, পূর্বজন্মের কর্মফল বা পরজন্মের কর্মফল বলে আলাদাভাবে কিছুই হয় না। আমরা যখন যে কর্ম করি তার তাৎক্ষণিক ফলই আমরা সঙ্গে সঙ্গে লাভ করি। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে।
সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।